নিষ্ঠুর নেতাদের পতন চাইলে নতুন নেতৃত্বকে নিষ্ঠুর হতে হবে, কিংবা নতজানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত। এগুলো এক অসাধারণ বিপ্লবীর কথা, তা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে না আপনার। তিনি বিশ্ববিখ্যাত বিপ্লবী চে গুয়েভারা। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার এবং লেখক। জীবনের পুরোটা সময় কাটিয়েছেন গেরিলা যোদ্ধা হিসেবে। বিষয়টা কত অদ্ভুত, তাই না? একজন ডাক্তার রাতারাতি গেরিলা যোদ্ধা হয়ে যাওয়াটা কোনো সামান্য বিষয় তো নয় বটে। তার জীবনের কিছু ডাইমেনশন নিয়েই সাজানো হয়েছে আজকের আয়োজন। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালই বলে দেয় সারাদিন কেমন কাটবে। এই কথাটি যেন তার জীবনের সাথে একদম পুরোপুরি খাপ খায়। তার জীবনের শুরুটাই ছিল তার বিপ্লবী চরিত্র তৈরির অন্যতম সোপান। 1928 সালে 14 জুন আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। পরিবারের 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ছোটবেলা থেকেই তার মধ্যে অস্থিরতা দেখতে পান তার বাবা। তার বাবা বুঝতে পারেন যে আইরিশ বিদ্রোহের রক্ত তার এই ছেলের ধমনীতে বহমান। খুব শৈশব থেকেই সমাজের বঞ্চিত, অসহায়, দরিদ্রের প্রতি মমত্ববোধ তার ভেতর তৈরি হতে থাকে। একটি সমাজতান্ত্রিক ধারার পরিবার থেকে বড় হওয়ার কারণে খুব অল্প বয়সে তিনি রাজনৈতিক বিশদ জ্ঞান অর্জন করেন। তার বাবা ছিলেন স্পেনের গৃহযুদ্ধ প্রজাতন্ত্রবাদীদের একজন গোঁড়া সমর্থক। সেই সংঘর্ষ সৈনিকদের প্রায় তার বাড়িতে থাকতে দিতেন। চে গুয়েভারার ছোটবেলা শৈশব ছিল দারুণ উন্মাদনা এবং উত্তপ্ত। চে গুয়েভারা সাইক্লিং এর একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। মাত্র 12 বছর বয়সে দাবা খেলা শেখেন তার বাবার কাছ থেকে এবং স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। ছোটবেলায় কবিতার প্রতি তার ব্যাপক নেশা ছিল। তিনি ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন। আশ্চর্যের বিষয় হলো চে গুয়েভারার বাড়িতে 30,000-এরও বেশি বই ছিল। তিনি যে একজন জ্ঞান পিপাসু ছিলেন তা আর বলতে হবে না। এই জন্য তার বিখ্যাত উক্তির কথা মনে পড়ে যায়, বিপ্লবী হওয়ার প্রথম শর্ত শিক্ষিত হওয়া। এই অসাধারণ কথাটিও বলেছিলেন চে গুয়েভারা। চে গুয়েভারার জীবনকে বদলে দিয়েছিল একটি অভিযান। চে গুয়েভারা 1948 সালে বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিষয়ে পড়াশোনার জন্য ভর্তি হন। 1951 সালে লেখাপড়া থেকে 1 বছর বিরতি নিয়ে এক বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল অভিযানে বেরিয়ে পড়েন। তার উদ্দেশ্য হলো দক্ষিণ আমেরিকা ভ্রমণ করবেন এবং এই দক্ষিণ আমেরিকার প্রধান যে সমস্যা সেটি হলো তখনকার সময়ে কুষ্ঠরোগীদের জন্য বিশেষ বসতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কয়েক সপ্তাহ কাজ করার ইচ্ছা প্রকাশ করেন চে গুয়েভারা। মাচু পিকচুতে যাওয়ার পথে তিনি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র কৃষকদের চরম দারিদ্র্য দেখে মর্মাহত হন। মূলত এই অভিযানই তাকে হতদরিদ্র গরিব মানুষের প্রতি এক মর্মাহত বিপ্লবী চেতনাকে জাগিয়ে তুলেছিল। এই কৃষকরা ধনী মহাজনদের অধীনে থেকে ছোট ছোট জমিতে কাজ করত। তার ভ্রমণের পরবর্তী সময়ে তিনি কুষ্ঠরোগীদের বসতিতে বসবাসকারী মানুষদের মাঝে ভ্রাতৃত্ব ও সহচর্য দেখে অভিভূত হন। মূলত এইখান থেকেই তিনি একটি দিনলিপি লেখেন, দ্য মোটরসাইকেল ডায়েরিজ। মানব সত্তার ঐক্য সংহতির সর্বোচ্চ রূপটি এই সকল একাকী ও বেপরোয়া মানুষদের মাঝে জেগে উঠেছে। তার এই দিনলিপি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় স্থান পায়। পরবর্তীতে এই মোটরসাইকেল ডায়েরিজ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়, যা পরবর্তীতে পুরস্কৃত হয়। এই ভ্রমণ তাকে নিয়ে যায় আর্জেন্টিনা, চিলি, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, পানামা ও মিয়ামির মধ্য দিয়ে বুয়েনোস আইরেসের দিকে। ভ্রমণের শেষ দিকে তিনি এই মত পোষণ করেন যে দক্ষিণ আমেরিকা আলাদা আলাদা দেশের সমষ্টি নয়, বরং এক অভিন্ন অস্তিত্ব, যার প্রয়োজন মহাদেশব্যাপী স্বাধীনতার জাগরণ ও স্বাধীনতার পরিকল্পনা। পরবর্তীকালে তার নানা বিপ্লবী কর্মকাণ্ডে এই একক সীমানাহীন আমেরিকার চেতনা ফিরে আসে বারবার। চে গুয়েভারা সব থেকে বেশি আলোচিত হয়েছেন কিউবান বিপ্লবের জন্য এবং এই কিউবান বিপ্লবের জন্য বিশ্ব তাকে মনে রাখবে। বিপ্লবের পরিকল্পনায় কাস্টোর প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো হতে কিউবায় আক্রমণ করা। 1956 সালের 25শে নভেম্বর তারা কিউবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পৌঁছানোর সাথে সাথে বাতিস্তা সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হন। তার 82 জন সহচর মারা যান এবং আরো অনেকেই কারাবন্দী হন। মাত্র 22 জন এই যাত্রায় বেঁচে যায়। সেই ঘটনাকে উল্লেখ করে চে গুয়েভারা লিখেছিলেন, সেটা ছিল সেই রক্তক্ষয়ী মুখামুখি সংঘর্ষের সময় যখন তিনি তার চিকিৎসা সামগ্রীর সাথে একজন কমরেডের ফেলে যাওয়া এক বাক্স গোলাবারুদ নিয়েছিলেন, যা তাকে পরিশেষে চিকিৎসক থেকে বিপ্লবীতে পরিণত করে। মূলত সেখান থেকে তার বিপ্লবী হওয়ার
যাত্রাটা শুরু হয়। যুদ্ধ চলাকালীন চে বিদ্রোহী সেনাবাহিনীর অখণ্ড অংশ হয়ে গিয়েছিলেন। তিনি ফিদেল কাস্ট্রোকে বিভিন্ন প্রতিযোগিতা, কূটনীতি এবং অধ্যবসায়ের কথা জানিয়েছিলেন। চে গুয়েভারা গ্রেনেড তৈরির কারখানা, রুটি সেকানোর জন্য চুল্লি প্রস্তুত এবং নিরক্ষর সঙ্গীদের লেখাপড়ার জন্য পাঠশালা তৈরি করেন। তাছাড়াও তিনি একটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা, সামরিক প্রশিক্ষণের কর্মশালা আয়োজন এবং তথ্য সরবরাহের জন্য পত্রিকা প্রচার করতেন। বিখ্যাত টাইম ম্যাগাজিন 3 বছর পর তাকে কাস্ট্রোর মস্তিষ্ক বলে আখ্যায়িত করেছিল। তারপর তিনি বিদ্রোহী বাহিনীর কমান্ডার হিসেবে পদোন্নতি পান। চে গুয়েভারা শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। কর্তব্যে অবহেলাকারীদের তিনি নির্দ্বিধায় গুলি করতেন। তার এই প্রচন্ড মানসিকতা তাকে তার ইউনিটে সবার চেয়ে ভয়ঙ্কর করে তুলেছিল। তাই অনেকে মনে করে চে ছিল একজন উন্মাদ। তবে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অনেকে মনে করেন তিনি গণহারে মানুষ হত্যা করতেন, যাকে খুশি তাকেই হত্যা করতেন এবং মানুষের একটু দোষ পেলে তিনি তার উপর গুলি চালাতেন। এই ধরনের আচরণের কারণে তাকে অনেকে গণহত্যাকারী বলে থাকে। তাই গেরিলা অভিযানের সময় গুপ্ত ঘাতকদের মৃত্যুদণ্ড দেবার দায়িত্ব ছিল তার উপর। যে এমন কঠিন প্রশাসক হওয়া সত্ত্বেও সৈন্যদের শিক্ষক হিসেবে ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং কাজের ফাঁকে তাদের জন্য বিনোদনের ব্যবস্থাও করতেন। 1961 থেকে 1965 সাল পর্যন্ত চে কিউবার শিল্প বিষয়ক মন্ত্রী ছিলেন। এ সময় তিনি কিউবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করেন। এ সময় কিউবার নোটগুলোতে তার স্বাক্ষরে শুধু চে লেখা থাকত। 1965 সালে আলজিয়ার্স সফরকালে সোভিয়েত সরকারকে সাম্রাজ্যবাদের দোসর আখ্যা দেওয়ার ফলে দেশে ফেরার সাথে সাথে তার মন্ত্রিত্ব বাতিল হয়। এরপর তিনি বিপ্লবের পথে নিয়মতান্ত্রিক রাজনীতি থেকে সরে দাঁড়ান। 1964 সালের ডিসেম্বরের মধ্যে চে গুয়েভারা বিশ্বের বিপ্লবীদের কূটনীতিক হিসেবে পরিচিত পান। তাই তিনি কিউবার প্রতিনিধি হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগদান করার জন্য নিউ ইয়র্ক শহরে যান। 11 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 19তম অধিবেশনের আবেগ অভিভূত বক্তৃতায় তিনি দক্ষিণ আফ্রিকার জাতিগত বৈষম্যের কঠোর নীতি দমনে জাতিসংঘের দুর্বলতার কথা তুলে ধরেন। বক্তৃতা শেষে তার বিখ্যাত উক্তিটি তিনি উল্লেখ করেছিলেন। বক্তব্যের শেষ করতে গিয়ে তিনি আরো বলেন, সারা বিশ্বের শোষিত জনগোষ্ঠীর একমাত্র চিৎকার এখন হয় স্বদেশ অথবা মৃত্যু। তিনি প্রচন্ড রকমের জেদি একজন মানুষ ছিলেন। তিনি সেই ক্ষমতাকে তিনি তুলোধুলো করেছেন। তিনি ক্ষমতার জন্য আষ্টে পৃষ্ঠে থাকেননি। 1965 সালে চে গুয়েভারা আফ্রিকায় যাবার সিদ্ধান্ত নেন এবং কঙ্গোতে চলমান যুদ্ধে তার অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাবার প্রস্তাব দেন। চিন্তা করুন, একজন মন্ত্রী কিভাবে তার মন্ত্রিত্ব ছেড়ে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে যায় এবং সেখানে তাদেরকে সাহায্য করার জন্য তিনি প্রস্তাব দেন। এটা কতটা শক্তিশালী মানসিকতার হলে সম্ভব। আলজেরিয়ায় রাষ্ট্রপতি আহমেদ বিন বেল্লার মতে চে গুয়েভারা আফ্রিকাকে রাজতন্ত্রের দুর্বল ঘাঁটি ভেবেছিল। তাই সেখানে বিপ্লবের প্রচুর সম্ভাবনা তিনি দেখছিলেন। মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের 1959 সালে সাক্ষাতের পর, যার সাথে চে এর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল, তিনি কঙ্গো আক্রমণের পরিকল্পনাকে বোকামি হিসেবে দেখেছিলেন। চে গুয়েভারার অবস্থান সম্পর্কে কোনো মানুষই সহজে জানতে পারত না। 1966 সালের শেষের দিকে অথবা 1967 শুরুর দিকে জনবিক স্বাধীনতা আন্দোলনের প্রতিনিধির সাথে ডার সালাম নামক স্থানে দেখা হয়। তৎকালীন হাভানায় এক মন্ত্রী সন্দেহ করেন যে চে গুয়েভারা লাতিন আমেরিকার কোনো এক জায়গায় বিপ্লব চালিয়ে যাচ্ছেন। তারপর প্রমাণিত হয় যে তিনি বলিভিয়ায় গেরিলা যুদ্ধ পরিচালনা করছেন। ফিডেল কাস্ট্রোর আদেশে তিনি মন্টেন ড্রাই ফরেস্ট নামক দুর্গম এলাকায় প্রশিক্ষণ চালান, যেখানে বলিভিয়ার স্থানীয় সমাজতান্ত্রিকরা তাকে সাহায্য করেছিল। তার জীবনের সর্বশেষ যে অংশ সেটি হলো তার গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ড। বলিভিয়ায় গেরিলা যুদ্ধ পরিচালনার সময় বলিভিয়ার সেনাবাহিনীর ভাষ্যমতে তারা চে গুয়েভারাকে 7 অক্টোবর গ্রেপ্তার করে এবং তার মৃত্যু হয় 9 অক্টোবর 1967 সালে বেলা 1:10 মৃত্যুর এই সময়কাল এবং ধরন নিয়ে মতভেদ এবং রহস্য এখনো আছে। ধারণা করা হয় 1967 সালের এই দিনটিতে লা হেগুয়েরা নামক স্থানে নিরস্ত্র অবস্থায় 9টি গুলি করে হত্যা করা হয় বন্দী চে গুয়েভারাকে। চে গুয়েভারা মৃত্যুর আগে বলেছিল, তুমি আমাকে মারতে পারবে, কিন্তু আমার চিন্তাকে তুমি কি করে মারবে। চে গুয়েভারার এই কথাটি এখনো পৃথিবী বিখ্যাত। চে গুয়েভারা কিউবান ভাষায় লিখেছেন 70টির মতো নিবন্ধন। ধারণা করা হয় ছদ্মনামে কিংবা নামহীন অবস্থায় লিখেছেন 25টি। এছাড়া তিনি লিখে দিয়েছেন 5টি বইয়ের ভূমিকা। 1958 থেকে 1965 সাল পর্যন্ত
তার সাক্ষাৎকার দিয়েছেন প্রায় 250-এর কাছাকাছি। বিভিন্ন ব্যক্তিত্বকে লেখা আর অসংখ্য চিঠির মধ্যে সংগৃহীত আছে 70টির মতো। তার লেখালেখি নিয়ে এখন পর্যন্ত বের হয়েছে 9 খণ্ড রচনা। তাকে নিয়ে অনেক সিনেমাও করা হয়েছে। এই মহান ব্যক্তি আজীবন চিরতরের জন্য মৃত্যুশয্যায় চলে যান। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার এই ইতিহাস জেনে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায়।